বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্র 2011 সালে রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্যে পালাবদল হলে 2011 সালে তালডাংরা বিধানসভার আসন বামেদের দখলে ছিল। 2016 সাল এই বিধানসভা কেন্দ্রে পালাবদল হয়, বামেদের সরিয়ে তৃণমূল কংগ্রেস এই আসন জয়লাভ করে। 2016 পর 2021-এও জয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল কংগ্রেস। আবার একটা নির্বাচন, এই বিধানসভা আসনের আবার লড়াই। চলুন ঘুরে দেখাবো তালডাংরা বিধানসভা কেন্দ্র, আর প্রার্থীর বক্তব্য শুনে নেব, তার ভাবনা কি, পরিকল্পনা কি। প্রচার এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, উনি রাস্তায় হেঁটে হেঁটে মানুষের কাছে যাচ্ছেন, মানুষের কাছে আশীর্বাদ চাইছেন। সকাল থেকে দেখছি যে মানুষের কাছে, একদম মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। কি বলবেন? আমি এখানকার ঘরের ছেলে, তো অনেকদিন ধরে রাজনীতিতে আছি। প্রায় বেশিরভাগ মানুষ মুখে চেনা বা নামে চেনা, আর আত্মীয়তার সম্পর্কও বলতে পারেন, বন্ধুত্বের সম্পর্কও বলতে পারেন, সবাই নিজের লোক ভাবে। আমি বিধায়ক বা আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এমনটা নয়। ফাল্গুনি আমাদের ঘরের ছেলে, বন্ধু, কারো ভাই, কারো সন্তান তুল্য রিলেশন এটা আছে। প্রচার করছেন, প্রচারও কোথাও কোথাও দেখছি, আবার কোথাও যে এক জায়গায় মানুষ রয়েছেন সেখানে যে বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলছেন, রাজনীতির কথাগুলোই বলছেন, বিশেষ করে এসআর নিয়ে আপনাকে সর্বত দেখছি। এসআর নিয়ে সরব হওয়া প্রত্যেকটি বাঙালির উচিত। যেভাবে শেষ পর্যায়ে 27 লক্ষ মানুষের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো, এটা কিন্তু চরম অন্যায় হয়েছে। যেটা দেখলাম যে প্রচারের যে ধরনের বিষয়গুলো থাকে, উন্নয়নের কথা বলছেন, দেখছি যে আপনি লক্ষ্মীর ভান্ডার আর বিজেপি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিষয়টা, লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আপনারা সেই ভোটটাকে কবজা করার জন্য কি মূলত বিরোধীদের বলছেন যে অন্য রাজ্যে কেন সেটা চালু হচ্ছে না, এই রাজ্যে ক্ষমতা হলে তারা বেশি দেবে। না, দেখুন একটা জিনিস, এটা বাস্তব যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন যে তিনি ক্ষমতা এলে তিনি কি বাংলাদেশের বা পাকিস্তানের ক্ষমতায় আসবেন? তিনি তো ভারতবর্ষে ক্ষমতায় আছেন। তাহলে তিনি বলে দিন যে পশ্চিমবঙ্গটাকে তিনি ভারতবর্ষের অঙ্গ হিসেবে ভাবছেন না। ক্ষমতায় তিনি 12 বছর আছেন, দিয়ে তিনি অন্নপূর্ণার ভান্ডার চালু করতে পারছেন না। দিন না, কে আটকে রেখেছে? কোন রাজনৈতিক দল বিরোধিতা করছে জানান না। আমরা তো চাই আপনি 3000 দিন, আমাদের দিদি 1500 দিচ্ছে, 1700 দিচ্ছে। মায়েরা একটু বেশি টাকা পাবে হাতে, সংসার চালাতে তাদেরও সুবিধা হবে। শুধু শুধু নির্বাচনী গিমিকের জন্য ওই 15 কোটি জুমলা বা 2 কোটি চাকরির যে প্রতিশ্রুতি, এখন তো বিজেপি চাকরি দেওয়ার বন্যা ছোটাচ্ছে বাংলা জুড়ে। ক্ষমতা এলেই নাকি পরের দিন থেকে সবাই চাকরি করবে। জানি না কোন দেশের সঙ্গে চুক্তি হয়েছে বা কোন রাজ্যের সঙ্গে চুক্তি হয়েছে বা কোথায় চুক্তি হয়েছে, সব বাঙালি নাকি একসঙ্গে চাকরি পাবে। তো 2 কোটি টাকা, তো 2 কোটি করে চাকরির তো প্রতিশ্রুতি আপনাদেরই ছিল, ক কোটি দিয়েছে। উল্টে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাচ্ছেন, কম দামে শিল্পপতি বন্ধুদের হাতে তুলে দিচ্ছেন দেশের সম্পদকে। রেলে, ডাক বিভাগে, সেনাবাহিনীতে, অন্যান্য নবরত্ন সংস্থাগুলো, সেগুলোতে প্রচুর চাকরির সুযোগ ছিল। সেই চাকরির সুযোগ আপনারা নষ্ট করে দিয়েছেন। আপনারা 50 বছরের রেকর্ড বেকারত্বকে স্পর্শ করেছেন। এটা মোদিজির নতুন রেকর্ড তৈরি করেছেন। এই রেকর্ড ভারতবর্ষে কোনো প্রধানমন্ত্রী। এটা কি প্রচার করছে? একদম বলবো, এটাই তো বলছি। মানুষ জানে, মানুষকে এবার স্মরণ করে দিচ্ছি। গ্রামে গ্রামে ঘুরছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ অপেক্ষা করছে আপনার জন্য। কোথাও ফুল দিয়ে বরণ করে নিচ্ছে, শঙ্খ বাজিয়ে বরণ করে নিচ্ছে, উত্থনপালা দিয়ে বরণ করছে প্রার্থীকে। মানে এটা কি, মানে কিসের লক্ষণ? এটা আমাদের এলাকার ট্রেডিশন।
যাকে ভালোবাসে মানুষ এভাবেই বরণ করে। এবং তারা ঘরের ছেলে, ইলেকশনে দাঁড়িয়েছে, বিজয়ের শুভকামনায় তাদের এই বরণ করে নেওয়া বা এটা মাঙ্গলিক একটা প্রতীক যে মঙ্গল হোক। সেটা কি ভোট ব্যাংকে প্রভাব পড়বে? একদম পড়বে। ভোট ব্যাংক বলে কিছু নেই। দেখুন, মানুষ ভোট দেবে, ওই ভোট ব্যাংকের শব্দটাতে আমার আপত্তি আছে। ব্যাংক আবার কি? মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার পছন্দের দলকে নির্বাচনে জয়ী করাবে। আমরা 15 বছরের উন্নয়নের খতিয়ান দিয়েছি, উন্নয়নের পাঁচালির মাধ্যমে। আমি বিধায়ক হিসাবে 1 বছরের একটু বেশি সময় কাজ করার সুযোগ পেয়েছি, বা আমার পূর্ববর্তী যারা বিধায়ক তারা এই এলাকার মানুষের জন্য কি করেছেন তার কথা তুলে ধরছি। আর উল্টো দিকে বিজেপি 12 বছর কেন্দ্রে ক্ষমতায় থাকার পর কিভাবে বাংলাকে বঞ্চনা করছে সে কথা মানুষকে বলছি। মানুষ সিদ্ধান্ত নেবে। না, যেটা দেখছি যে মানুষের স্বতঃস্ফূর্ততা, মানে কখনো হুডকুলা জিপে ঘুরছেন, কখনো পায়ে হেঁটে ঘুরছেন, কখনো মানুষের সাথে গিয়ে একদম একদম টাচে থাকছে। মানে এই টাচটা কি এবারের ভোটের কি মনে হয় মেন ইম্পর্টেন্ট? আমি প্রত্যেকটা নির্বাচনে, যখন আমি প্রার্থী ছিলাম না, ব্লক সভাপতি হিসেবে কাজ করেছি বা যুব সভাপতি হিসেবে কাজ করছি, আমি মানুষের বাড়িতে ভেতরে অবধি পৌঁছে যাই। আমার সেই যাওয়ার অধিকার আছে বলে আমি মনে করি। কেন জানেন? মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যে প্রকল্পগুলো তৈরি করেছে, সেই প্রকল্পগুলো প্রত্যেকটা বাড়িতে, সে তৃণমূল করুক, বিজেপি করুক, বাড়ির দেওয়ালে বিজেপির পতাকা টাঙিয়ে রাখুক কিংবা ছবি এঁকে রাখুক, সেই পরিবারটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা প্রকল্পের সুযোগ সুবিধা। সেই একজন তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে মাথা উঁচু করে মানুষ যাও। অপেক্ষা করছে আপনাদের? এই দেখুন, এখন 1:10 বাজে, তাকিয়ে দেখুন মায়েদের কি রকমের ভিড়, রান্না বান্না ছেড়ে ঘরের ছেলেকে আশীর্বাদ করতে পৌঁছে। ওই দাদা সকাল থেকে তো প্রচার হচ্ছে, মানে একদম 2:30টা, তারপর মাছে ভাতে বাঙালি। খাবারের বললাম না আপনাকে সকালবেলা, আমার খাবারের কোনো মানে নির্দিষ্ট কিছু নেই, যা যেতে তাই খাই, কোনো সমস্যা নেই। মানে এমনি কি স্পেশাল, মানে খাবারের মধ্যে কি কিছু থাকে, ভালো লাগা থাকে কিছু? স্পেসিফিক কিছু নেই সেরকম। শাক জাতীয় জিনিস একটু বেশি ভালো লাগে, সবজি শাক সবজি, তারপরে শাকটা বেশি পছন্দ, আর মাছটা তো বটেই। মাছ মানে কোন ধরনের মাছ? নদীর মাছ? নদীর মাছ না, নদী পুকুর সবই চলে। মূলত আমার নিজের যে বাড়িতে তো নিজের পুকুর আছে, সেই পুকুর থেকে মাছ বেশিরভাগ সময় ইয়ে করি। আমাদের বাঙালির যেমন কাতলা, রুই, ছোট মাছের মধ্যে মোরলা, চিংড়ি সবই। না, শিডিউল তো ধরুন একটা শিডিউল প্রচার। সকালে আপনি মুড়ি খেয়ে বেরোলেন, ঘুরছেন, জল খাচ্ছেন, এবং আবার দুপুরবেলায় ভাত, মানে কোথাও কি একটা মেনটেন করতে হচ্ছে, মানে না, রোদ গরমের জন্য মেনটেন করতে হয় না। আমরা গ্রামের ছেলে, আমাদের সব সহ্য হয়, রোদ গরম থেকে আরম্ভ করে সব কিছু সহ্য হয় আমাদের। এমনটা নয় যে ভোট প্রচারের জন্য আলাদাভাবে কিছু নির্দিষ্ট খাবারের মেনু চার্ট করা, না হলে পেটের সমস্যা, এই সমস্যা, এইসব কিছু আমাদের কিছু নেই। আমি যেখানে যা পাই কর্মীদের সাথে বা কর্মীরা যেখানে অ্যারেঞ্জমেন্ট করে আরামসে কিনি। কর্মীদের তো কোথাও বলছেন যে গরমের জন্য তারা একটু সেটা জল বেশি না। আমি যখন প্রচারে যাওয়ার সময় বাড়তি জল আমার গাড়িতে নিয়ে যাচ্ছি, কর্মীদের, আমার নিজের জন্য নিয়ে যাচ্ছি, কর্মীদের জন্য যারা আমার সাথে সারাদিন ঘুরছে তাদের জন্য নিয়ে যাচ্ছি।
একটু ওআরএস মাঝে সাঝে দিচ্ছি, তারাও খাচ্ছে, আমিও খাচ্ছি। মানে এই ভোট প্রচারে বেরিয়ে বাড়ির রান্নাটা কি মিস হচ্ছে? দেখুন, আমরা যারা রাজনীতির লোক, আমাদের বাড়ির রান্না খুব একটা জুটে না কখনো। খুব আলে ভদ্রে যদি বাড়িতে দুপুরবেলা থাকলাম তাহলে হয়তো দুপুরে। তখন কি মানে স্পেশাল কিছু বলা হয় যে এটা আজকে খাবো, মানে এরকম সেটা তো ওটা তো থাকে। বাড়ির লোকও জানে যে কোনগুলো খেতে পছন্দ করি, সেই সময়কার যে সিজনাল জিনিস ওগুলো বানিয়ে দেয়। বেসিক্যালি আগে যখন স্কুল যেতাম, মানে শুধু স্কুলটাই সকালবেলা যেতে যেতাম, সেই সময় সকালবেলা ভাত খাওয়ার একটা রেওয়াজ ছিল, অভ্যেস হয়েছিল। এখন ভুলে গেছি সেটা, এখন দুপুরের খাওয়াটা অভ্যেস হয়েছে। আর দুপুরের খাবার কোথায় যেতে কোনো ঠিক নেই। হ্যাঁ, দুপুরে কোনো নির্দিষ্ট সময় হতো না না। না, ওই দাদা সকাল থেকে তো প্রচার হচ্ছে, মানে মানে একদম আড়াইটা, তারপর মাছে ভাতে বাঙালি। খাবারের বলবো না আপনাকে, সকালবেলা আমার খাবারের কোনো মানে নির্দিষ্ট কিছু নেই, যা যেতে তাই খাই, কোনো সমস্যা নেই। মানে এমনি কি স্পেশাল, মানে খাবারের মধ্যে কি কিছু থাকে, মানে ভালো লাগা থাকে কিছু? স্পেসিফিক কিছু নেই সেরকম। শাক জাতীয় জিনিস একটু বেশি ভালো লাগে, সবজি শাক সবজি, তারপরে শাকটা বেশি পছন্দ। আর মাছটা তো বটেই। মাছ, মানে কোন ধরনের মাছ? নদীর মাছ? নদীর মাছ না, নদী পুকুর সবই চলে। মূলত আমার নিজের যে বাড়িতে তো নিজের পুকুর আছে, সেই পুকুর থেকে মাছ বেশিরভাগ সময় ইয়ে করি। আমাদের বাঙালির যেমন কাতলা, রুই, ছোট মাছের মধ্যে মোরলা, চিংড়ি সবই। না, শিডিউল তো ধরুন একটা শিডিউল প্রচার। সকালে আপনি মুড়ি খেয়ে বেরোলেন, ঘুরছেন, জল খাচ্ছেন, এবং আবার দুপুরবেলায় ভাত, মানে কোথাও কি একটা মেনটেন করতে হচ্ছে, মানে না, রোদ গরমের জন্য? মেনটেন করতে হয় না, আমরা গ্রামের ছেলে, আমাদের সব সহ্য হয়, রোদ গরম থেকে আরম্ভ করে সব কিছু সহ্য হয় আমাদের। এমনটা নয় যে ভোট প্রচারের জন্য আলাদাভাবে কিছু নির্দিষ্ট খাবারের মেনু চার্ট করা, না হলে পেটের সমস্যা, এই সমস্যা, এইসব কিছু আমাদের কিছু নেই। আমি যেখানে যা পাই কর্মীদের সাথে, বা কর্মীরা যেখানে অ্যারেঞ্জমেন্ট করে আরামসে কিনি। কর্মীদেরকে তো কোথাও বলছেন যে গরমের জন্য তারা একটু জল সেটা জল বেশি না। আমি যেমন প্রচারে যাওয়ার সময় বাড়তি জল আমার গাড়িতে নিয়ে যাচ্ছি, কর্মীদের, আমার নিজের জন্য নিয়ে যাচ্ছি, কর্মীদের জন্য যারা আমার সাথে সারাদিন ঘুরছে তাদের জন্য নিয়ে যাচ্ছি। একটু ওআরএস মাঝে সাঝে দিচ্ছি, তারাও খাচ্ছে, আমিও খাচ্ছি। মানে এই ভোট প্রচারে বেরিয়ে বাড়ির রান্নাটা কি মিস হচ্ছে? দেখুন, আমরা যারা রাজনীতির লোক, আমাদের বাড়ির রান্না খুব একটা জুটে না কখনো। খুব আলে ভদ্রে যদি বাড়িতে দুপুরবেলা থাকলাম তাহলে হয়তো দুপুরে। তখন কি মানে স্পেশাল কিছু বলা হয় যে এটা আজকে খাবো, মানে এরকম সেটা তো ওটা তো থাকে। বাড়ির লোকও জানে যে কোনগুলো খেতে পছন্দ করি, সেই সময়কার যে সিজনাল জিনিস ওগুলো বানিয়ে দেয়। বেসিক্যালি আগে যখন স্কুল যেতাম, মানে শুধু স্কুলটাই সকালবেলা যেতে যেতাম, সেই সময় সকালবেলা ভাত খাওয়ার একটা রেওয়াজ ছিল, অভ্যেস হয়েছিল। এখন ভুলে গেছি সেটা, এখন দুপুরের খাওয়াটা অভ্যেস হয়েছে। আর দুপুরের খাবার কোথায় যেতে কোনো ঠিক নেই। হ্যাঁ, দুপুরে কোনো নির্দিষ্ট সময় হতো না না। না, সকাল থেকে যে শিডিউল মেনে প্রচার, এবং দুপুরে অল্প হলেও একটু রেস্ট পাওয়া যাচ্ছে নাকি? সামান্য, মানে টাইম শিডিউলটা সেকেন্ড হাফটা 3:30 থেকে আছে। স্বাভাবিক কারণে দুপুরে খেতে খেতে কোনোদিন 3টে বেজে যাচ্ছে, ওই আধ ঘন্টা রেস্টের পর আবার প্রচার। একদম। মানে এই যে তালডাংরা বিধানসভা কেন্দ্র, মানে 2011 সালে পালাবদল যখন হয়, রাজ্যে যখন সবুজ ঝড় ওঠে, তখন কিন্তু এই বিধানসভার আসন কিন্তু আপনাদের দখলে ছিল না।
2016 সাল থেকে এই যে একভাবে তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে আজও, তো এই 26-এর নির্বাচন কি কোথাও কি মনে হচ্ছে একটু জটিল বা কঠিন? 26-এর নির্বাচন, এটা ঠিক যে বিজেপি যত ধরনের কৌশল নিতে পারে সব ধরনের কৌশল নিয়েছে। এমনকি ভোটারদের বাদ দিয়ে যদি অন্য রাজ্যের ভোটার এনে ভোট গ্রহণ করা হয় বা ভোট দেওয়ানো যায় সেটার পদ্ধতি পর্যন্ত অনুসরণ করেছে। তবুও বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে আস্থা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজের প্রতি যে শ্রদ্ধা বা তাদের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গায় একটা কোনো চিড় ধরেনি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলি, তারা একটা জিনিস মানি বা দিদি আমাদের একটা কথা শিখিয়েছেন, মানুষের কাজ করতে হবে। আমরা কাজে বিশ্বাসী, আর কাজের যদি ভালো দিক থাকে তাহলে নিশ্চয়ই তার সুফল পাবেন। এই যে তালডাংরা বিধানসভা ক্ষেত্র এবং এখানে বিভিন্ন ধরনের ভোটার, উৎকল সমাজের ভোট, কুর্মী ভোট, শিডিউল ভোট, জেনারেল ভোট, সব ভোটাররা রয়েছে। কোথাও কি মনে হচ্ছে যে এখানে তো উৎকল সমাজের মানুষের বেশি রয়েছে, তো সেখানে ভোট কোথাও চারজনই প্রার্থী? তো দেখুন, উৎকল সমাজের ভোটের কথা যদি বলেন, প্রথমত আমি এটা বিশ্বাস করি না। রাজনৈতিক লড়াই সমাজ, জাতি, ধর্ম, বর্ণ সব মিলিয়ে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই উৎকল ভোট, গতবারের ইলেকশনে, বাই ইলেকশনে যখন আমি ক্যান্ডিডেট হয়েছিলাম, তখন বিজেপি একটা প্রচার করেছিল যে উৎকলরা এখানকার নয়, বহিরাগত। এবার বিজেপি উৎকল ক্যান্ডিডেট করেছে, ফলে বিজেপি আর বলতে পারছে না যে বহিরাগত। তাহলে বিজেপি কখনো আমাদের বহিরাগত, কখনো বাংলার মানুষ, এই নানান ধরনের যে ন্যারেটিভ সেট করার চেষ্টা, এটা বাংলাতে চলে না। বাংলায় এই জাতপাতের রাজনীতি, বিভাজনের রাজনীতি বাংলার মানুষ গ্রহণ করেনি কোনোদিন, অতীত ঘেঁটে দেখে নিন। বাংলাতে রাজনীতির জায়গা রাজনীতির জায়গায়, ধর্মের জায়গা ধর্মের জায়গায়, সমাজের যে অনুশাসন, সমাজের যে রীতিনীতি, সেগুলো তাদের সমাজগত হবে। প্রত্যেক জাতি, প্রত্যেক বর্ণ, প্রত্যেক সমাজ তাদের মতো করে পালন করে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই তো ভারতবর্ষের মূল মন্ত্র। বাংলায় সেটা একদম অটুট আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে কোথাও ফাটল ধরে। তালডাংরা বিধানসভা কেন্দ্রের নির্বাচনের লড়াইয়ের ময়দানে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে লড়াই করছেন। প্রচারে যেটা দেখতে পাচ্ছি যে মাস্টার মশাই, এই যে মাস্টার মশাই আপনাদের কাছের প্রার্থী, আপনাদের ভূমিপুত্র, তো এই আওয়াজটা বলতে হচ্ছে তৃণমূল, মানে দুটো। না, আমি দেখুন, আমাদের এলাকার মানুষ আমাকে মাস্টারমশাই হিসেবেই বেশি ছিল, যেহেতু স্কুলে শিক্ষকতা করি। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ আছেন, কেউ মাস্টার বলে ডাকে, কেউ মাস্টারমশাই বলে ডাকে, কেউ মাস্টারদা মানে বলে। এটা শিক্ষক হওয়ার জন্য? একদমই শিক্ষক হওয়ার জন্যই। এবং প্রচুর ছেলে মেয়েকে, এই ধরুন 21 বছর ধরে শিক্ষকতা করছি, প্রচুর ছেলে মেয়েকে পড়িয়েছি, বাড়িতে ফ্রিতে টিউশন দিয়েছি, বইপত্র অনেক সময় কিনে দিয়েছি যার প্রয়োজন। এখন তো আমার সরকারি দেয় বেশিরভাগ। তো সেই জায়গায় একজন শিক্ষক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা সেটা করেছি। মানুষের, সমাজের মানুষ সেই জায়গাটাকে ভালো চোখে দেখেন। আমরা প্রচার করছি এমন নয়, মানুষ মাস্টারদা হিসেবে চেনে, সেটা শুনতে ভালো। অ্যাডভান্টেজ কিনা বলতে পারবো না, তবে এখনো আমাদের সমাজ মাস্টারমশাইদেরকে একটু অন্য চোখে দেখে। না, প্রচারে দেখলাম অনেক, আপনার হয়তো স্টুডেন্ট হতে পারে, স্যার করে করছিলেন। হ্যাঁ, সেটা মাস্টারমশাই বলেই হয়তো। সব মিলিয়ে এই যে প্রচারে ঘুরছেন, মানুষের, দলের কর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা, সাধারণ মানুষ যারা ভোটার তাদের উৎসাহ, মানে ভোটে সামিল হওয়ার, কি দেখছেন, মানে কি মনে হচ্ছে? বাংলায় যে গণতন্ত্রের উৎসব হয়, বাংলাতে ভোট মানেই একটা উৎসবের মেজাজ। সেই উৎসবের মেজাজ হয়তো এখনো ততটা শুরু হয়নি, কারণ এখনো তো 12-14 দিন বাকি আছে, কিন্তু বাংলায় উৎসবের মেজাজেই ভোট হয়, উৎসবের মেজাজেই ভোট হবে। যারা বা এতদিন পর্যন্ত বলতো বাংলায় নাকি গণতন্ত্র নেই, তারাই আবার 2 দফায় নির্বাচন করে প্রমাণ করে দিয়েছে যে বাংলায় গণতন্ত্র আছে, আইনের শাসন আছে। আগে তো 8 দফায় 6 দফায় নির্বাচন হয়েছে, এবার দেখলাম 2 দফায়। তার মানে বাংলায় গণতান্ত্রিক পরিবেশ রক্ষিত হয়েছে এবং গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক পদ্ধতিতেই তা পালিত হবে। 23 এপ্রিল এবং 29 এপ্রিল যে 2 দিন ভোট গ্রহণের দিন ধার্য হয়েছে, এই 2টো দিন আপনি মিলিয়ে নেবেন, বাংলার মানুষ কি বলবো, উৎসবের মেজাজে এবং ভালো পার্সেন্টেজে ভোট দেবে।
খালি স্ট্রং হলে এটাও ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবল। একদম শ্যাম স্টিলের মতো, টিএমটি ফ্লেক্সি স্ট্রং। মানে বাড়ি চিরদিন স্ট্রং। একদম সকাল থেকে সন্ধে পায়ে হেঁটে মানুষের দরজায় গিয়ে আশীর্বাদ চাইছেন বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। আর এই মুহূর্তে একদম সন্ধেবেলায় এনার্জি, মানে বাংলার বাঙালির চা ছাড়া যে চলে না, সেটা তো অবশ্যই চা একটা এনার্জি আনে। এই মুহূর্তে চায়ের চক্রে কর্মীদের সাথে বৈঠক, গল্প, তার সাথে চা। এটা তো মনে হচ্ছে চা একটা এনার্জি। না, ওই সারাদিন প্রচার করলে মাঝে মাঝে একটু চা নিতে হয়। চাটা তো আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, যদিও আমি একদম বিনা চিনি। না, শুধু চা নয়, চায়ের সাথে টাচ। ওই পাঁপড় ভাজা, সেই ছোটবেলায় যে পাঁপড় ভাজা খেতাম সেই পাঁপড় এখানে পাওয়া যেত, খেয়ে ফেললাম। এটা দারুণ কম্বিনেশন। একদম চায়ের সঙ্গে পাঁপড় তো স্পেশাল কম্বিনেশন। বলছি ফাল্গুনী বাবু, আপনি এই বিধানসভা কেন্দ্রে আপনি জিতেছিলেন উপনির্বাচনে, এবং এই উপনির্বাচনে জেতার পর আপনি খুব কম সময় পেয়েছিলেন, মানে কম সময়ের মধ্যে কি আপনি স্যাটিসফাইড কাজে? না, আমি স্যাটিসফাইড বলবো না, তবে আমি অনেকটা কাজ করতে পেরেছি। একবারে যে কাজ করতে পারি না এমনটা নয়। বিভিন্ন যে সমস্যাগুলো ছিল, হয় ছোটোখাটো যেগুলো, সেগুলো সমাধান করেছি। রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল অনেক জায়গাতে সমাধান করেছি। সেচের যে সমস্যাগুলো ছিল সেগুলোর অনেকটা সমাধান হয়েছে, কিন্তু আরও অনেক কাজ বাকি আছে, যেগুলো আমি বিভিন্ন ডিপার্টমেন্টকে দিয়ে, ইঞ্জিনিয়ার দিয়ে সার্ভে করিয়েছি, ডিপিআর তৈরি করিয়েছি সেই সমস্ত স্কিমের, যাতে সেগুলো ভবিষ্যতে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি। না, একটা তো স্বপ্ন আছে আপনার যে আগামী দিনে মানুষ যদি আপনাকে আশীর্বাদ করে এই বিধানসভা কেন্দ্রে, তাহলে তো আপনি তাদের জন্য কিছু ভাববেন। বহু সমস্যা রয়েছে, সেগুলো কি সমাধানের চেষ্টা করবেন? কি স্বপ্ন রয়েছে আপনার? দেখুন, আমরা স্বপ্ন নিয়ে এসেছি এলাকার মানুষের কাজ করার জন্য, আমার এলাকার ডেভেলপমেন্টের জন্য। শিক্ষকতা থেকে রাজনীতিতে আসাটার কারণটা, একটা অন্যতম কারণ হচ্ছে যে আমি যে বলছিলাম না আপনাকে যে অনেক এনজিওতে কাজ করেছি, কিন্তু তার থেকেও এই প্ল্যাটফর্মটাতে কাজ করার অনেক বেশি সুযোগ আছে। ফলে আমার এলাকার বিভিন্ন দাবি যেগুলো প্রয়োজন আছে, সেই কাজগুলো তো করতে হবে। যেমন ধরুন না, এই কিছুদিন আগে অভিষেক দা এসেছিলেন, এই এলাকার মানুষের দুটো দাবি তিনি মান্যতা দিয়ে গেছেন। একটা হচ্ছে সিমলাপাল নদীঘাটের ব্রিজ, আর শিলাবতী ব্রিজ, আর একটা হচ্ছে সুপার স্পেশালিটি জঙ্গলমহলের জন্য হাসপাতাল। এই দুটো দাবি এই এলাকার মানুষের। সুপার স্পেশালিটি তো আগে ছিল না, আমার সরকার এসে তৈরি করেছে, তাই দাবি তৈরি হয়েছে। কিন্তু ব্রিজের দাবিটা অনেকদিন ধরেই, ব্রিজটা ভালো আছে, কিছু খারাপ নয়, কিন্তু অনেক নিচু, এবং বর্ষাকালে বৃষ্টি হলে ডুবে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, একদিন দেড় দিন ধরে বন্ধ হয়ে যায়। সেটা যাতে না হয়, মানুষের চলাচলে যাতে অসুবিধা না হয়, সেটা দেখার জন্য বা সেটাকে ঠিক করার জন্যই আমরা ব্রিজটা চেয়েছিলাম। আমরা সেচের যে নালাগুলো, দেখুন কখন মুকুটমণিপুর ড্যাম তৈরি হয়েছে, আমার এলাকার মূল সেচের ভিত হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। সেই জলাধার থেকে যে ক্যানেলগুলো এসেছিল, সেই ক্যানেলগুলোর ম্যাক্সিমামই সংস্কার হয়নি, কাঁচা ছিল। বেশিরভাগ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেগুলোকে লাইজেনিং করছেন এবং পাকা তৈরি করা হচ্ছে। শাখা ক্যানেলগুলো পর্যন্ত অনেক জায়গায় দুর্বল অবস্থায় ছিল, ভেঙে যেত, জল পৌঁছাতো না। সেচ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা সেচ মন্ত্রীকে বারবার বলেছি যে দাদা, এই ক্যানেলগুলোকে সংস্কার করতে হবে। তিনি করেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। এটা আমার এলাকার সেচের ভীষণ ডেভেলপমেন্ট। বাঁকুড়াতে এমনিতে একটু রুখা শুকা জায়গা, জলের একটু সমস্যা থাকে, সেটা আছে। পানীয় জলের আমরা যে পিএইচইকে দিয়ে যে প্রজেক্ট শুরু করিয়েছিলাম, জল জীবন মিশনের টাকা আটকে দেওয়ার জন্য আমরা একটু স্লব চাচ্ছি, কিন্তু দিদি অঙ্গীকার করছেন, 10 অঙ্গীকারের মধ্যে 1 অঙ্গীকার, যে আগামী 5 বছর প্রত্যেকটি বাড়িতে শুদ্ধ নলবাহিত পরিশীলিত পানীয় জল পৌঁছে যাবে। মানুষ কি মনে হয় আপনাকে 5 বছর সুযোগ দেবে? 2 বছর দিয়েছে। 2 বছর নয়, 1 বছর 3 মাস। 5 বছর সুযোগ দেবে বলেই আমার বিশ্বাস। কেননা আমি শুধু বিধায়ক হিসাবে নয়, আমি একজন সমাজকর্মী হিসাবে এলাকায় কাজ করেছি। আমার দলের ব্লক সভাপতি, যুব সভাপতি, যুব ওয়ার্কিং প্রেসিডেন্ট, বিভিন্ন পদে থেকেছি, তখনও মানুষের ডেভেলপমেন্টের কাজ করেছি। আমি যে আমাদের যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, তারা নিয়মিত এলাকায় কাজ করছেন। একা তো বিধায়ক কাজ করে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে সরকারের বিভিন্ন দপ্তর,
সেচ দপ্তর কাজ করছে, পিডব্লিউডি কাজ করছে, পিএইচই করছে, ইরিগেশন করছে, এগ্রি মেকানিক্যাল করছে, আরও অনেক ডিপার্টমেন্ট আছে যারা বিভিন্নভাবে এলাকায় ডেভেলপমেন্টের কাজ করছে, এবং সেই কাজগুলো করার জন্য ডিপার্টমেন্টগুলোকে আমরা চিঠি করছি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন মাস পিটিশন করে তাকে ফরওয়ার্ডিং করছি, যেভাবে কাজ স্যাংশন নেওয়া হয় আর কি, সেটা চলছে। একেবারেই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সারাদিন ধরে তার যে কর্মব্যস্ততা, ভোটের প্রচার, সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে মানুষের কাছে যাওয়ার চেষ্টা, আশীর্বাদ চাওয়ার চেষ্টা, সব মিলিয়ে তার স্বপ্ন খুব কম সময়ের মধ্যে উপনির্বাচনে জয়ী হয়ে তিনি বিধায়ক হিসেবে কাজ করেছেন। আগামী দিনের স্বপ্নের কথা তিনি জানালেন। এখন বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের মানুষ তার উপর কতটা ভরসা রাখবেন, তার পক্ষে কতটা সওয়াল করবেন, সেটা সময় বলবে। তালডাংরা থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।